রাধা কৃষ্ণ বলি না কৃষ্ণ রাধা বলি? রাধা কৃষ্ণ। সীতারাম বলি না রাম সীতা বলি? তাহলে আগে সীতা বা রাধাকেই দেওয়া উচিত কিছু বলার জন্যে, আমি সেটাই বললাম। গুড ইভিনিং প্রত্যেককে। আর আজকে আমাদের বলাটা হলো যে আমাদের জীবনে অনেকটা পথ, অনেকটা বছর আমরা এই বিজনেসের সাথে যুক্ত। তা প্রথমেই আপলায়েন্সদের থ্যাঙ্কস এবং সমস্ত টিম মেম্বার্স এবং এখানে যারা আমার ক্রস লাইন আছে প্রত্যেককেই থ্যাঙ্কস যে আপনারা ধৈর্য নিয়ে শুনবেন কিছুক্ষণ, সেটাই আগে থেকে আমি বললাম। তা একটু দেখুন, আমাদের এইখানে একটা বিজনেস বলি, তাই না? এটাকে আমি যখন প্রথম জয়েন করেছি তখন হলো যে তুমি একটা বিজনেসে জয়েন করবে, তখন কিন্তু আমার কথাটা ভালো লাগেনি। তা কিন্তু এখন আমরা বলি যে এটা একটা অপরচুনিটি, না, যে এটা একটা সুযোগ, যে সুযোগটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তা আসুন আমি একটু আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের জানাই যে কিভাবে আমি বিজনেসটা আস্তে আস্তে এগিয়ে গেছি। দেখুন, বিজনেসটায় প্রথমেই যেটা আমার আপলাইন অসীম এবং সোনালী ঘোষ, ওদের জন্য একটু হাততালি হতেই পারে। তাই সোনালী আমায় বলেছিল যে তুমি যদি এখানে ইনকাম করতে চাও তাহলে তোমাকে কিন্তু কিছু শিখতে হবে। তা জানি আমি যে না, শেখার ব্যাপারটা আমার একদমই পছন্দ হলো না তখন, কারণ আমরা কেউই একটা বয়সের পর আর শিখতে চাই না, তাই না? তা বললো যে তুমি যদি শিখতে না চাও তাহলে কিন্তু তুমি তোমার যে স্বপ্ন বা যে প্রয়োজনটা নিয়ে এখানে এসেছো সেটা মিটতে কিন্তু তোমার অসুবিধা হবে, তার মানে টাকা ইনকাম হবে না। তা তখন আমি একটু শিখতে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে শিখবো। এবার শিখবো কি করে না, তোমাকে একটুখানি যেতে হবে ফাংশানে। আমি যে একটুখানি যেতে হবে মানে অল্প একটু পথ যেতে হবে? বলে না না, যে ফাংশানগুলো হচ্ছে, যেখানে শেখার জায়গা, তোমাকে সেখানে একটু যেতে হবে। তা আমি বললাম না না, ওই সব জায়গা আমি মেয়েকে ছেড়ে, মেয়ে তখন ছোট, ক্লাস 4-এ পড়ে, মেয়েকে ছেড়ে এইভাবে আমি ফাংশানে যেতে পারবো না। তা আমার বাচ্চাদের ওই পাখি পাখি বলে মুখে ভাত গুজে দিই না, ওই পাখি আসছে, ডগি আসছে, ম্যাও আসছে করে আমার নাতিকে দিই, 1.5 বছর বয়স, তো ওকে ওরকম দিই। তাই ওটাই উদাহরণ হিসাবে মনে পড়ে গেল। সেরকম আপলাইন আমাকে চলো না, ভীষণ মজা লাগবে, দেখবে কত তোমার মতন মানুষ এসছে যারা কিন্তু সফল হয়েছে এবং অনেক কিছু করেছে এখান থেকে। তা ওই দেখার লোভেই চলে গেলাম, গিয়ে ভালো লেগে গেল এবং আস্তে আস্তে ফাংশনগুলো, মানে যেগুলো ট্রেনিং হচ্ছে নানা রকম, বা আমাদের যেরকম টিম মিট হয় বা বড় ফাংশন হয়, সেগুলো আস্তে আস্তে কিন্তু যাবার আগ্রহটা বেড়ে গেল, কারণ অ্যাসোসিয়েশনটা ভালো লেগে গেল। এই ভালো লাগাটাই কিন্তু এখানে বিশাল একটা বড় জায়গা, যে ভালো লাগলেই কিন্তু আপনি সেই কাজটাকে খুব ভালোবেসে করে ফেলবেন। তা ফাংশনে যেতে লাগলাম, তারপরে একটু বই পড়তে হবে, একটু বইও পড়লাম, পজিটিভ অ্যাটিটিউডের বই, এবং তার সাথে আমি একটু গল্পের বই পড়তে ভালোবাসতাম। এই বিজনেস শুরু করার আগে দুপুরবেলা আমার মনে হতো একটু গল্পের বই না পড়লে কিন্তু যেন ভাতটা ঠিক হজম হচ্ছে না। একটু উপন্যাস বা ছোট গল্প বা বাচ্চাদের মজার গল্পও আমি পড়তে ভালোবাসতাম। সেই জন্য বই পড়বো না এই কথাটা প্রথমে না করিনি, দেখি তো বইটা কেমন। তা বললো যে না, তুমি কিন্তু এরকম গল্পের মতন বইটা পড়তে পারবে না, যখন বইটা পড়বে 1 পাতা পড়বে, বুঝে নিয়ে পড়বে, হাতে একটা পেন্সিল রাখবে, যে জায়গাটা ভালো লাগলো সেই জায়গাটা কিন্তু দাগ দিয়ে রাখবে। তা বলেছে আপলাইন, সেইটা শুনতে হবে, আর না শুনলে তার খারাপ লাগবে। আমরা ভদ্র মানে সমাজে থাকি, আমরা তো জানি যে অন্যকে খারাপ লাগানোটা আমাদের ভালো লাগবে না। হ্যাঁ, সে আমার সাথে বন্ধুর মতন মিশছে, আমাকেও তার সাথে বন্ধুর মতন মিশতে হবে, ওই সৎসঙ্গে স্বর্গবাসের মতন আর কি। তা আপলাইনের খারাপ লাগবে। তা আমি একটু বই পড়াও শুরু করলাম। আমার প্রথম বই যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হলো উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক, তখন নামটা ছিল, এখন নামটা হয়েছে বড় স্বপ্নের বড় জাদু, না, এখন নামটা হয়েছে বড় স্বপ্নের বড় জাদু।
সেটা আপনারা আপনাদের আপলাইনদের সাথে চেক করে পড়বেন। আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল। আমি নিজেকে একটু একটু করে চেঞ্জও করতে লাগলাম। আর ওর সাথে কিন্তু আমি প্রোডাক্টগুলো ইউজ করতে লাগলাম, এবং প্রোডাক্টগুলো ইউজ করতে করতে আমার কিন্তু একটা অনেক রকম অভিজ্ঞতা হতে লাগলো, ভালো পজিটিভ অভিজ্ঞতা, যেগুলো কিন্তু আমাকে অন্যের সাথে কথা বলতে আগ্রহ করে তুললো। তখন আমার আপলাইনের কথাই বারবার চলে আসছে। বললো, দেখ আমি যখন জয়েন করেছি তখন বিভিন্ন ক্যাসেট ছিল, তারপরে সিডি হলো, এখন স্ট্রিমিং হয়েছে। বলে, দেখো তোমার মতন কত সাকসেসফুল মানুষ, তুমি সবসময় ভাবছো আমি পারবো কি না, ওরকম অনেক মানুষ আছে যারা পারবো কি না ভাবতে ভাবতেই কিন্তু সফল হয়ে গেছে। তা তাদের সিডিগুলো তুমি শোনো। তা সেইগুলো শুনতে শুরু করলাম। সেইগুলো শোনার পর আমার প্রোডাক্ট নিয়েও নলেজ যেমন বাড়লো, তার সাথে কিন্তু আমার নিজের কনফিডেন্সও বাড়লো যে না, এইভাবে করতে হবে। আমি কিন্তু প্রোডাক্ট শেয়ারিংও করতে শুরু করে দিলাম সাথে সাথে। কিরমভাবে শেয়ার করতাম, যে আমার ভালো লাগা জিনিসগুলো, আমি যেগুলো পজিটিভলি পেয়েছি সেইগুলো কিন্তু আমি তাদের সাথে শেয়ার করলাম। আমার আপলাইন বলল যে তুমি শেয়ার করছো ভালো, শেয়ারিং কি তোমার হচ্ছে? আমি বলছি, না শেয়ারিং তো হচ্ছে না, কিন্তু আমি বলছি। তা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখলাম একটা জিনিস, যে আচ্ছা এখানে মহিলারা আমরা অনেকেই বাড়িতে কাজের লোক থাকলেও অনেক সময় ঘর ঝাড় দিই, তো ঝাঁটা দিয়ে ঝাড় দিই। আচ্ছা, ঝাড় দেওয়ার সময় আমরা সামনে দিকে এগোই না পেছন দিকে যাই? সামনে দিকে এগোই, তাই না? আবার অনেকে ঘরও মুছি আমরা মহিলারা, আজকাল পুরুষরাও মোছে, কারণ এখন লাঠি দিয়ে ঘর মোছার একটা সুযোগ এসে গেছে। আচ্ছা, ঘর মোছার সময় আমরা কোন দিকে যাই? সামনের দিকে যাই না পেছন দিকে যাই? পেছন দিকে যাই। তাহলে ঝাড় দেওয়ার সময় সামনের দিকে, আর ঘর মোছার সময় পেছন দিকে। তার মানে কখন কোনটা করতে। আচ্ছা, যদি উল্টোটা হতো, ঝাড় দেওয়ার সময় যদি পেছন দিকে যেতাম, তাহলে আমার জামা কাপড়ের সব ধুলোগুলো চলে আসতো না? আর ঘর মোছার সময় যদি সামনের দিকে যেতাম, তাহলে আমার জামা কাপড়গুলো ভিজে যেত, তাই না? তাহলে আমাদের ওখানে শিখতে হয়েছে তো, যে কিভাবে সামনের দিকে যাব না পেছন দিকে যাব কোন সময়। এই বিজনেসেও ঠিক তাই, আপনাকে কখন কোন দিকে যেতে হবে, কতটা যেতে হবে, কতটা পেছোতে হবে, সেটাও কিন্তু এই আপলাইনের সাথে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা শিখে নিয়েছি। কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে কতটা বলতে হবে, কতটা কম বলতে হবে, কতটা বেশি বলতে হবে, কখন কোথায় কি বলতে হবে। কারণ আমরা চাই তো আমাদের সবাইকার বড় টিম হোক, অনেক মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, তাই না? এইগুলো কিন্তু আমরা বিভিন্ন ফাংশন থেকে এবং আমাদের আপলাইন্সদের থেকে বই পড়ে, সিডি শুনে এগুলো কিন্তু শিখেছি। এবং এই শেখার জায়গাটা যত বেশি বেড়েছে, আস্তে আস্তে কিন্তু বিজনেসটাও বেড়েছে। আমরা যখন প্রোডাক্ট শেয়ার করতে যাই, আমরা অনেক সময় মনে করে নিই যে যদি আর্টিস্টি বা প্রোটিন পাউডারটা যদি বিক্রি করে দিতে পারতাম, তাহলে বেশ অনেকটা পিবি হয়ে যেত, তাই না? আচ্ছা, বাড়িতে যখন অতিথি আসে, যদি রসগোল্লা দিই, কিসে দিই? ডিশে দিই না? আচ্ছা, রসগোল্লার পায়েসটা কিসে দিই? বাটিতে দিই। ডিশে দিলে কিরম হবে? পুরো ব্যাপারটাই ছড়িয়ে গেল, কিচ্ছু খাওয়া হবে না, তাই না? এখানেও ঠিক তাই। যখন আপনি কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট শেয়ার করতে যাচ্ছেন, বা কোনো টিমমেটসদের কাছে প্রোডাক্ট নিয়ে শেখাতে যাচ্ছেন, বা প্রোডাক্ট তাকে ইউজ করাতে শেখাতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে তাকে আমি কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করব, কোন প্রোডাক্টটা নিয়ে সে কাজ করতে পারবে এবং ইউজ করতে পারবে, তার সামর্থ্য কতটা, সেইটা কিন্তু আমাদের খুব শিখতে হবে। তা না তো হয়তো অনেকেই আছে যে আর্টিস্টে নিয়ে জয়েন করছে। আমি বলবো, সেটা আমি বলছি না যে এটা খারাপ বা এটা ঠিক নয়, করুক, কিন্তু অবশ্যই তার সাথে কিন্তু হোম কেয়ার, পার্সোনাল কেয়ার আর একটা অন্তত নিউট্রালাইট প্রোডাক্ট তাকে ইউজ করতে বলবেন। কারণ তাহলে কিন্তু
সে প্রত্যেকটা প্রোডাক্টের গুণাগুণ এবং তার অভিজ্ঞতা সে নিতে পারবে। না তো যদি আপনি তাকে শুধু একটা প্রোটিন পাউডার বা আর্টিস্টিক কিছু একটা দামি প্রোডাক্ট দিয়ে সে যেটা মানে চাওয়ার জন্য ইউজ করার জন্য জয়েনটা করছে, সে কিন্তু পরবর্তীকালে ডিস্ট্রিবিউটারশিপ মানে ডিস্ট্রিবিউটার বা সে টিম তৈরি করতে পারবে না। ওই রসগোল্লা পায়েস ডিশে দেওয়ার মতন হয়ে যাবে, কিছু কাজে লাগাতে পারবে না। তা আমরাও কিন্তু প্রত্যেকে কতটা শিখছি জানছি সেটা কিন্তু আমরা আমাদের আপলাইনদের সাথে চেকও করে নিই, তাই না? বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যেখানে আমরা বলি আপলাইন কাউন্সিলিং, আপলাইনের সাথে কথা বলো। হ্যাঁ, অবশ্যই গ্রোয়িং আপলাইন, যে আপলাইন সবসময় সিস্টেমের সাথে রয়েছে, যার প্রোডাক্ট নলেজ আছে, বিজনেস নলেজ আছে, তার সাথে একটু যদি আপনি কথা বলেন, তার সাথে যদি আলোচনা করেন বিভিন্ন ব্যাপার নিয়ে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। আমরা অনেক সময় নেগেটিভ পাই তো, তাই না? মার্কেটে নেগেটিভ পাই না, আমাদের কষ্ট হয় তো, তখন আমাদের খারাপ লাগে, মনে হয় যেন সব অপমান যেন আমার গায়ে ঢেলে দিল। হ্যাঁ, কিন্তু আপনি যখন আপলাইনের সাথে কথা বলবেন, দেখবেন আপলাইন কত সযত্নে আপনার সেই নেগেটিভটা মুছে দিচ্ছে। আমরা মায়েরা বাচ্চারা নোংরা খেটে আসলে পরিষ্কার করে দিই না? ঠিক আপলাইনও আমাদের সেই রকম পরিষ্কার করে দেয় মনটাকে, সেখানে কিন্তু আবার পজিটিভ, আবার নতুন করে আমরা কিন্তু কাজ করতে পারি। তা এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা কাজকে খুব গুরুত্ব দিয়ে ভালোবেসে করব, এবং আমি সেটা করেছি। ভালোবাসা থাকলে তবেই কিন্তু আপনি কাজটা করবেন। আর ভালোবাসা প্রথম দিনই কিন্তু আসবে না, জোর করে আনতে হবে। আমরা মেয়েরা যারা শ্বশুরবাড়িতে আসি প্রথমেই সবাইকে ভালোবেসে ফেলি? মোটেই নয়, কারণ তারা তো সবাই অপরিচিত, কি করে ভালোবাসবো? আমার মা হ্যাঁতে হ্যাঁ বলে, আমার শাশুড়ি কি হ্যাঁতে হ্যাঁ বলবে? সে তো আমাকে চেনে না। আমি হয়তো রুটি খেতে ভালোবাসি, তাদের রাতে ভাত হয়, তাই না? তাহলে আস্তে আস্তে সেও আমাকে চিনবে, আমিও তাকে চিনব, তাই না? এখানেও তাই, এই বিজনেসটা আপনাকে চিনে নেবে যে আপনি কেমন মানুষ, আর আপনিও এই বিজনেসটাকে চিনে নেবেন উইথ প্রোডাক্ট। এই যে একটু আগে প্রোডাক্ট নিয়ে বলে গেল প্ল্যান শোর পরে, কত কনফিডেন্ট। কেন এতটা কনফিডেন্ট? না, সে ইউজ করেছে, সে ইউজ করে অভিজ্ঞতা নিয়েছে, তার ভালো লাগাটা সে সবার সাথে শেয়ার করছে, অভিজ্ঞতাটা শেয়ার করছে, তাই তো সে এত কনফিডেন্ট, তাই না? সে তো প্রথম দিন এসেই এরকম ডেমো দেখাতে পারিনি, সে বাড়িতে নিজে ডেমো দেখে শিখেছে যে হ্যাঁ তাই তো, এগুলো তো হয়। কি আমাদের মনে নানা প্রশ্ন থাকে তো, যে সত্যি কি স্টেজে যারা বলে ঠিকঠাক বলে কি না, বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এনে বলছে। তাই প্রোডাক্টগুলো ইউজ করুন, আর আপলাইনের সাথে এবং টিম মেম্বার যাদের হয়ে গেছে, টিম মেম্বারদের সাথে নিজে সেই প্রোডাক্টগুলো শেয়ার করুন, আপলাইনদের থেকে শিখুন, সেই অভিজ্ঞতাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন, তবে দেখবেন আপনার কনফিডেন্স বেড়ে গেছে। আমার প্রোডাক্ট নিয়ে প্রচুর নেগেটিভিটি যেগুলো ছিল, প্রোডাক্ট নিয়ে প্রচুর পজিটিভিটি সেগুলো এসে গেছে। মানে চিন্তা করা যায় না যে আমি না না এত দামি প্রোডাক্ট আমি ইউজ করব না। একটু ইউজ করে দেখো, তোমার যদি ভালো না লাগে আর নেবে না। একবার ইউজ করার পরই আমরা খুব ভালো বুঝতে পারি। দেখুন, স্কিন কেয়ারের প্রোডাক্ট কিন্তু আপনি ইউজ করার পর সাথে সাথে ম্যাজিক করে স্কিনটা চেঞ্জ করে দেবে না, কিন্তু একটা এসেট কিন্তু সাথে সাথে জামার ময়লাটা তুলে দেবে, তাই না? সেই জন্য আমি সবসময় বলি যে স্কিন কেয়ারের প্রোডাক্টে আপনি ম্যাজিকের কথা বলবেন না যে আপনাকে 7 দিনে ম্যাজিক করে দেবে। বলে আপনার স্কিনটাকে ম্যাজিকের মতো তৈরি করে দেবে, একটু অপেক্ষা করতে হবে। এটা কিন্তু ডিস্টার্ব নয় যে আপনার করার পোড়াটা সাথে সাথে ঘষে তুলে দিল, বা এসেট নয় যে জামা কাপড়টা চট করে পরিষ্কার করে দিল, বা শ্যাম্পু নয় যে আপনার চুলটা সিল্কি করে দিল। কারণ আমাদের স্কিন চেঞ্জ হতে একটা টাইম লাগে। আমি জানি না আমি ভুল বলছি কি না, 21 দিন অন্তর স্কিন চেঞ্জ হয়। হ্যাঁ, তা আমাকে তো 21 দিন টাইম দিতে হবে। 21 দিন না, আমি তো 4 দিন ইউজ করেছি, কই আমার স্কিনটা তো চেঞ্জ হচ্ছে না। তখন আপনি কি করে তাকে বলবেন যে আপনি সময় দিন? কারণ আপনি নিজে যখন সেই অভিজ্ঞতাটা নেবেন, আপনি যখন প্রোডাক্টটা ইউজ করবেন, তখন আপনি দেখবেন যে আগের থেকে আপনার স্কিনটা চেঞ্জ হয়েছে, একটা টাইম লেগেছে 20-21 দিন।
তাহলে আপনি তখন আপনার অভিজ্ঞতাটা, আপনার কনফিডেন্সটা, আপনার বিশ্বাসটা অন্যকে দিতে পারবেন, তাই না? জন্য প্রোডাক্ট ইউজ করাটা কিন্তু মাস্ট। এবার সব ধরনের প্রোডাক্ট তো সবার লাগছে না, যেমন যাদের অস্টিওআর্থ্রাইটিস নেই তারা কিন্তু গ্লুকোসামাইন খায় না। তাহলে আমি সেই অভিজ্ঞতাটা কার থেকে নেব? কেউ না কেউ খায়, আপলাইনদের টিমে হোক বা আপলাইনরা কেউ হোক, তখন কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা তার থেকে নিয়ে কিন্তু আমি আমার কাস্টমার এবং আমার টিমের মানুষদের কিন্তু দিতে পারি। সেই কনফিডেন্সটা কিন্তু আমি আপলাইনের থেকে পেতে পারি। সেই জন্য যে প্রোডাক্টগুলো আমাদের লাগবেই, আমরা ইউজ করতে পারি, সেই প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করুন। দেখবেন যে প্রোডাক্ট কথা বলে। আপনি যখন প্রোডাক্ট নিয়ে কথা বলবেন না, আপনার ভেতর থেকে যে বিশ্বাসটা বেরিয়ে আসবে, উল্টো দিকের মানুষটা কিন্তু তখন আপনাকে অ্যাকসেপ্ট করবে যে না, এ ঠিক কথা বলেছে। না তো ও আচ্ছা তাই তো করে আপনাকে প্রোডাক্টটা ফেরত দিয়ে চলে আসতে হবে। সেই জন্য তাই তো করার জায়গাটা নিজেকে রাখবেন না। না, আমি কনফিডেন্ট আপনার চেঞ্জ হবেই, আপনি ইউজ করুন এইভাবে। কোথাও হয়তো ইউজ করার অসুবিধা হয়েছে, আমরা তো কাউকে ছোট করতে পারি না বা বলতেও পারি না আপনি ঠিক মতো ইউজ করেননি। আপনি কি এইভাবে ইউজ করেছিলেন? সে দেখবে নিজের মনেই বলবে যে না, আমি তো করিনি এরম করে। আপনি এইভাবে ইউজ করুন, দেখুন যদি চেঞ্জ না হয় আপনার, তাহলে নিশ্চয়ই আমি রিটার্ন নেব। কারণ আমাদের 30 ডেজের মধ্যে প্রোডাক্ট রিটার্ন হয়, তাই না? তাহলে আপনি আমাকে 30 দিনের আগে দেবেন, কারণ আমাকে তো আবার জায়গাটায় গিয়ে পৌঁছানোর জন্য 2 দিন হাতে সময় রাখতে হবে, তাই না? এইভাবে কিন্তু আমরা আমাদের বিজনেসটাতে এগিয়েছি এবং আমরা সবাইকে নিয়ে চলতেও পারছি। এবং আমি বিশ্বাস রাখি আপনারাও সবাইকে নিয়ে চলতে পারবেন, কেন এটা একদিন দুদিনের নয়, এটা অসিতাবদা শ্বেতাদির বিজনেস টিম, এটা আমরা সবাই এক, তাই না? তা অসিতাবদা শ্বেতাদির জন্য একটু হাততালি, এবং আমাদের সমস্ত আপলায়েন্সদের জন্য একটু হাততালি। তা টাইমটা মনে হয় হয়ে গেছে না? অনেক কিছু বলতে ইচ্ছে করে এখানে, মানে আপনাদের সামনে আসলে অনেক কিছু, এত বছরের অভিজ্ঞতা, কিন্তু সময় খুব কম। অল্প সময়ের মধ্যে যতটুকু আমার অভিজ্ঞতা বলতে পারলাম সেইটা বলবেন। আর কোনো কিছুর জন্য বিজনেসটা আপনাকে যেন দূরে সরিয়ে না দেয়, সেই দিকে খুব লক্ষ্য রাখবেন। আমরা অনেক সময় বলি না যে আমার বাচ্চা ছোট, আমার শাশুড়ি মা পছন্দ করেন না, আমার হাজবেন্ড পছন্দ করে না, আবার হাজবেন্ড অনেক সময় বলে ওয়াইফ পছন্দ করে না, এরকম নানা আছে না, অফিসের অনেক কাজ। কোনো কিছুর জন্য কিন্তু এই বিজনেসটাকে সরিয়ে রাখবে না। এই বিজনেসটা হলো একটা ভগবানের আশীর্বাদ। আমি দেখেছি সবার জন্য বিজনেস হয় না, সবাই এই বিজনেস নিলেও নেয় না, তাই না? আমার হাজবেন্ড একটা খুব ভালো কথা বলে যে ঈশ্বর কখনো ভালো বেনারসি শাড়ি পরে তোমার সামনে আসবে না, হয়তো একটা ভিখারি ছদ্মবেশে চলে আসবেন, তাই না? তেমনি আজকে এই মোড়কটা কিন্তু খুব সাধারণ মোড়ক, কিন্তু সেই মোড়কেই কিন্তু আমাদের পাঠিয়ে দিয়েছেন ঈশ্বর আমাদের কাছে, যে সত্যি আমাদের এই বিজনেসের জন্য আমাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে যেভাবে লাইফস্টাইলে থাকতাম তার থেকে অনেক বেশি ভালো লাইফস্টাইলে থাকি। শুধু তাই নয়, আমাদের দুজনেরই ভীষণ যে আমরা অনেক মানুষকে একটু করব, অন্তত মানিটারি কিছু করব, এবং প্রিয়জনদের, আমাদের কাছের জনকে করব। আজকে কিন্তু এই বিজনেসটা ছিল বলে, আছে বলে আমরা কিন্তু করতে পারি। এটা অনেক বড় স্যাটিসফ্যাকশন, এবং সেই আনন্দটা কিন্তু আমার মনে হয় যে অন্য কোনো জায়গা থেকে পাওয়া যাবে না। এত ভালোবাসা এবং এত সুন্দর অ্যাসোসিয়েশন, তার সাথে মানির সাথে অ্যাসোসিয়েশনটা ভাবা যায়? কোনো জায়গা দেখিনি, প্রচুর মানি পাচ্ছে কিন্তু অ্যাসোসিয়েশন দারুণ। মানে আমার অনেক পরিচিত জন আছে যারা ভালো জায়গায় চাকরি করেন, ভালো ইনকাম করেন, কিন্তু অ্যাসোসিয়েশন নেই। কিন্তু এখানে একটা পজিটিভ গুড অ্যাসোসিয়েশন, আজকালকার দিনে এইটা কজন আমরা পাই, তাই না? আমার বয়সটা অনেকটা হয়ে গেছে, কিন্তু আজ ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন সামনে এসে বলে, মনে হয় আমি যেন ওই বয়সেই আছি, তাই না? আজকে এই বিজনেসটা কিন্তু আমাকে সেই দিতে পেরেছে। সো থ্যাংক ইউ সবার জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা, যে তোমাদের বিজনেস আরও অনেক বাড়ুক,
আরো খুশি মনে তোমরা এগিয়ে যাও, তোমাদের ফ্যামিলি আরো হ্যাপি হোক, তোমাদের টিম মেম্বারসদের নিয়ে অ্যাপ্লায়েন্সদের নিয়ে খুব হ্যাপিলি তোমরা জীবনটাকে কাটাও একদম হাসি মুখে। তো থ্যাংক ইউ, ব্যাক টু মাই হাজবেন্ড। সবাই কিন্তু হাততালি দিচ্ছেন না, একটু ফেঁকে নিতে হবে কিন্তু। আচ্ছা, আমার পরিচয় দিয়ে আমি আবার বলি, আমার নাম ইন্দ্রনাথ বসু। বাই প্রফেশন আমি ব্যাংকে চাকরি করতাম। চাকরি করতে করতে বিজনেসটা বিল্ড করেছি। 2013 সালে আমি স্বেচ্ছায় চাকরিটা ছেড়ে দিই। আমার বাড়ির শ্যামনগরে। দেখুন, আমার ছোটোবেলা থেকেই না, মানে আমার কিরাম ক্যারেক্টার জানেন তো, মানে আমি কোনো সময় যে খুব ভালো সব কিছুতে নয়, এ আমার হরস্কোপও লেখা আছে। তুমি আস্তে আস্তে এগোবে, বাধার মধ্য দিয়েও তুমি এগোবে, কিন্তু চট করে কোনো জিনিস পাবে না। তো পড়াশোনার ক্ষেত্রেও তাই দেখেছি। তো যাই হোক, একটা চাকরি পেয়ে গেছিলাম, চাকরি করছিলাম। বিহারে ফার্স্ট পোস্টিং ছিল। দেখুন, মানে এই যে আমরা বলি না গড মাস্টার প্ল্যান কীভাবে হয়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। বিহার থেকে ট্রান্সফার হয়ে চলে এলাম কলকাতায়। কলকাতায় এসে আমাদের ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে আমাদের ব্রাঞ্চে হলো। ওখান থেকে আমাদের তখন নতুন সার্ভিস ব্রাঞ্চ ক্যামাক স্ট্রিটে খুললো, সে ওখানে পাঠালো। ওখানেও বেশ কিছুদিন চাকরি করার পর আমি একদিন রিজিওনাল অফিসে গেছি। নিজের কোনো একটা প্রবলেম ছিল। আমি আবার আমার প্রবলেম আমি বলতাম, আমি কোনো ইউনিয়নের কাছে যেতাম না, আমার এটা হয়েছে একটু দেখে দাও না। না, আমি জানি উনি যে কথা বলতে পারবে আমিও সে কথা বলতে পারবো। এবং আমার পলিসি হচ্ছে অন্য। স্যাংশনিং অথরিটিকেই আমি একটা কথা বলি, আমার একটা হাউজিং লোন আটকে গেছিলো। তো হাউজিং লোন যে স্যাংশন করবে, আমি তার বাড়িতে পৌঁছে গেছি। অভিজ্ঞানদা, আমি কিন্তু এরকম করেছি, সেটা তো হবে না। বলে একটা চিঠি লেখো। আমি চিঠি লিখতে পারি না, কী চিঠি লিখবো আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। উনি বললেন, আমি লিখে নিলাম। বললে এই জায়গা হাইলাইট করে দেবে। আমি সেই জায়গা হাইলাইট করে দিলাম। আর উনি তো জানেন আমি এই চিঠি বলে করেছি। উনি সোজা এজিএম থেকে জিএম থেকে স্যাংশন হয়ে বেরিয়ে এলো। এজিএম যখন ডাকছে কী করব, বলে আপনার কি আছে, আপনি এটা রেফার করে দিন জিএমের কাছে। জিএম দেখলো এজিএম যখন রেফার করেছে, ইনডাইরেক্টলি তার সম্মতি আছে, তো আমিও স্যাংশন করে দিই। তো আলটিমেট স্যাংশন হয়ে গেল। তো এইরকম একদিন আমি গেছি, তো হঠাৎ পার্সোনাল ডিপার্টমেন্টে বসে গল্প করছি, বলছে ব্যারাকপুরে একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে, ওখানে স্টাফ দরকার, ক্যাশ ক্লার্ক। আমি কিন্তু ক্যাশ ক্লার্ক নই। তো আমি পার্সোনাল ডিপার্টমেন্টে যে পার্সোনাল ম্যানেজার, আমার সাথে ভালো পরিচয়। ঘোষদা, আমি অ্যাপ্লাই করব? বলে করে দাও না, অ্যাপ্লাই করতে তো কোনো অসুবিধে নেই। অ্যাপ্লাই করলাম। প্রায় বছর দেড়েক বাদে হঠাৎ একদিন আমাকে একজন বলছে, তোমার কিন্তু খুব শীঘ্রই ট্রান্সফার আসছে ব্যারাকপুর ব্রাঞ্চে। তো আমি শুনে একটু এক্সাইটেড হলাম। আবার ঠিক আছে, যেরকম চলছে। তারপর দেখলাম আমার চিঠি এলো। আমাকে কিন্তু ওখানকার ব্রাঞ্চ ম্যানেজার বারবার রিকোয়েস্ট করছে, যেও না, গেলে তোমার লস হবে, এই হবে সেই হবে। বললাম না, আমি এই এতখানি বাস জার্নি করে, আর ক্যামাক স্ট্রিট থেকে আমাদের ব্রাঞ্চ 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, কোনো গাড়ি টাড়ি নেই। মানে আসা যাওয়া দুবারই আমাকে 12 থেকে 15 মিনিট হাঁটা করতে হতো। তো যাই হোক, তো আমি ব্যারাকপুরে চলে এলাম। ব্যারাকপুরে চলে আসার পর যথারীতি অসীমের সাথে পরিচয়, এবং অসীম আমাকে যখন প্রপোজ করলো, আমি বললাম হ্যাঁ হলে একদম নয়, আমার বাড়ি এসো না। বললো না, এমনি আমি চা খেতে যাব। তো চা খেতে আসলো, এবং তারপর থেকেই শুরুটা যদিও আমার মিসেস করেছিল, কারণ আমি বহু বিজনেস করেছি, সবটাই লসে গেছে। সেই জন্য আমি প্রমিস করেছিলাম আর কোনো বিজনেস করব না। কিন্তু ওই যে বললাম না, রাধা কৃষ্ণ, ঠিক আছে। তো রাধা যখন কমিট করে, অসীম এসছে বলেছে কালকেই আমি জয়েন করব, আপনি যান। বিশ্বাস করুন, 4200 টাকা তখন লাগে, আমার কাছে ছিল না। আমার ফিনান্সিয়াল কন্ডিশন এরমই ছিল যে 4200 টাকা ছিল না। তা আমাকে মিসেস বললো, দেখো মাথা গরম করো না, ও ঠিক হয়ে যাবে, তুমি দেখো। তো আমি পরের দিন সকালবেলায় গিয়েই প্রথমে স্টাফেদের লোন লেজারটা খুলে দেখলাম আমার ফেস্টিভ্যাল অ্যাডভান্স শোধ হয়ে গেছে। পাওয়ার কথা তো পরের মাসে,
কিন্তু আমি ম্যানেজারকে গিয়ে বলাতে ম্যানেজার বললো ঠিক আছে তুমি দাও, অ্যাপ্লাই করো, আমি করে দেবো। বাড়িতে সত্যনারায়ণ পুজো বলে আমি একটা অ্যাপ্লিকেশান করলাম, 4,500 টাকা পেলাম। তো 4,200 টাকা দিয়ে জয়েন করলাম। কিট নিয়ে বাড়ি চলে এলাম। কেমন? তো তারপর আমি কিটটা এনে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে অসীমকে যত রকমভাবে কুইট করা যায় আমি প্রশ্ন করেছি এবং জেনে নিয়েছিলাম ওই 6টা মানুষ স্পন্সর না হলে আমি কিট খুলবো না। তাহলে 30 দিনের মধ্যে, না 3 মাস তখন সময় ছিল মনে হয়, আমি তাহলে ফেরত দিয়ে আমি টাকাটা নিয়ে নেব। তখন 4,200 টাকার জন্য ভাবুন কি মা। তো একদিন একটা মিটিংয়ে গেছি। এই যে আমরা মিটিং বলি না, মিটিংয়ের ইম্পর্টেন্সটা আপনাদের বলি। দেবাশিস অ্যান্ড মিতা সরকার, ওনাদের ফেলিসিটেশন হচ্ছে বা কিছু একটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। ওনাদের ব্যাকগ্রাউন্ড সব শোনার পরে মিতা সরকার মাইকটা হ্যান্ড ওভার করছে। এবার আমি আমার রাজকুমারকে মাইক্রোফোনটা দিচ্ছি। মানে আমি টোটাল ফাংশনটার কথা বলছি না। আমি যখন ফাংশন থেকে বাড়ি ফিরি, স্টেশন থেকে হেঁটে আসতে আমার 7-8 মিনিট সময় লাগে। আমি ভাবছি আমি এত টাকা লোন নিয়েছি, সুদ দিয়েছি, মিস্ত্রি খাটিয়েছি, তাদের চা সিঙ্গারা খাওয়াতেই আমার 4,200 টাকার বেশি চলে গেছে। আর আমি এখন এই 4,200 টাকার মায়া করছি। আজকে ডিটারমাইন, আজকে আমি গিয়ে কিট খুলব। আমি বাড়িতে গেলাম, গিয়ে জামা কাপড় ছেড়ে মেয়েকে বললাম খাটের তলা থেকে ওটা নিয়ে আয়। কিট খোলা হলো। এবারে কার ওয়াশ খুলছি। এই কার ওয়াশ খুলছো কি? আমাদের কার কোথায়? আমি বললাম ঠিক আছে, আমাদের তো কালার মেটাল কিছু আছে, সে স্টিলের আলমারি আছে, সাইকেল আছে, কিছু আছে, সব খুলে ফেললাম। এবং বিশ্বাস করুন আমরা কিন্তু একদম প্রথম দিন থেকে বাড়িতে সমস্ত প্রোডাক্ট ছিল, ধরুন ডিটারজেন্ট ছিল, হ্যান্ড ওয়াশের ব্যাপার, সব কিছু আমরা কিন্তু একদম ওই কাজের মেয়েকে আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা সব রিপ্লেস করলাম যেগুলো অ্যামওয়েতে আছে। তো এইভাবে চলছে। ভয়ও আমার জীবনে প্রচুর ছিল, কাকে বলবো। অসীম আমাকে যতবার বলছে লিস্ট করতে, আমি লিস্ট করতে পারছি না। তারপরে যাই হোক আস্তে আস্তে আমি একদিন একটা ফাংশন থেকে বাইরে বেরিয়েছি, দেখি সুনির্মলদা একজনের সাথে একটু আলোচনা করছে। আমি একটু ওভারহিয়ার করলাম, সেম টপিকস। তুমি ভাবছো কেন কে করবে না, তুমি লিখে ফেলো, নামটা লেখো। এইভাবে নাম লেখা শুরু হলো। নত অসীম এর আগে আমাকে বহুবার বলেছে ইন্দুদা একটা নামের লিস্ট করুন। খাতা নিয়ে পেন নিয়ে বসেছি, নাম একটাও বেরোয় না। কিন্তু মানে দমদম বলছি, শিয়ালদা থেকে রানাঘাট, সেই সময় যে কোনো স্টেশনে যে কোনো রাত কাটাবার আমার ছেলে ছিল। প্রচুর বন্ধু আমি গড়ে দেখেছি, ডেলি 4টে করে নতুন বন্ধু হচ্ছে। কাজের বন্ধু নয় কিন্তু বন্ধু। আমরা তো বন্ধুর ডেফিনেশনই ভুল করি। তো যাই হোক, ওই যে বলে গেল না বড় শব্দের বড় জাদু বা ম্যাজিক অফ থিঙ্কিং, আমি ওই বইটা থেকে একটা সেন্টেন্স আমি নিয়েছিলাম। যতটুকু বইটা পড়েছি তার থেকে আমি একটা সেন্টেন্স নিয়েছিলাম। বলছে নিজের ভয় কাটাবার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে অন্যকে অভয় দিন। এটা আমার দারুণ কাজে লেগেছে। আমি তখন সবেমাত্র একটা ডাউন লাইন, সে করবে না, যাবে না, জবরদস্তি তাকে নিয়ে ঘুরতে এই আস্তে আস্তে একটা দুটো করে লোক আসতে শুরু করলো, ওকে অভয় দিচ্ছি। দেখুন কথাটা যখন আমরা বলি, আমরা ফার্স্ট তো নিজে শুনি, তাই না? তো আমি এইটা বারবার ওকে অভয় দিতে আমার মনের মধ্যে থেকে কখন ভয় কেটে গেছে আমি জানি না। তারপরে আমি একটা বই পড়ছিলাম, বইটাতে বলছে এই ব্যবসাটা নাকি জেতা হারা খেলা। তাহলে এ আবার কি কথা, জেতা হারা খেলা? এ আমাকে সাহস জুগিয়ে দিল। আমি কাউকে বিজনেস অপরচুনিটি দেখালাম, সে বলল না আমি এসব ব্যবসা করব না। আমার মনটা খারাপ হয়ে যেতেই পারে এবং যায়, প্রত্যেকেরই যায়। কিন্তু মজাটা হলো আমি একা হারলাম না, সেও হারলো।
সেও তার জীবন থেকে একটা গোল্ডেন অপরচুনিটি মিস করলো। হারা হারা। সে যদি যেতে মানে সে যদি ইয়েস করে, আচ্ছা ঠিক আছে আমি করব, তাহলে আমিও জিতলাম, সেও জিতলো। তো দুঃখ পাবেন না, আজকে থেকে জেনে নিন ও না বলছে মানে ও আগে নিজে হারছে, তারপরে আমাকে হারাচ্ছে। আর ও হ্যাঁ বলছে মানে ও আগে জিতছে, তারপরে আমাকে জেতাচ্ছে। কষ্ট হবে না শুনতে? হারা হারা, জেতা জেতা, বোঝা গেল? এবার কথা হচ্ছে মানে দেখুন, আমার না র্যালি স্টোরি কিছু নেই, সব এত ক্যাসেট শুনেছি, আমার জীবনে যা যা ঘটেছে ওনাদের জীবনে সব ঘটে গেছে। তো আমাকে যদি সেরমভাবে বলতে বলেন আমার র্যালি স্টোরি, আমার কিছু মনে নেই। তবে আমি একটা জিনিস জানি, চলতে গেলে পায়ে ধুলো লাগবে, তা বলি কি আমি বেরোবো না? বাড়িতে এসে আমি জুতোটা ঝেড়ে নেবো। এই আজকেই আসার সময় এই বর্ষাকালে যেটা হয়, জুতোটা একটু সাদাটে সাদাটে হয়েছিল, একটু ব্রাশ দিয়ে ঘষলাম, আবার চকচকে হয়ে গেল, পরে চলে এলাম। হতেই পারে জল পড়েছে, কিছু হয়েছে। তো ওই জুতোয় ধুলো লাগবে বলে আপনি যদি ঘর থেকে না বেরোন, আপনার পেট চলবে? পেট চলবে না, বুঝতে পারছেন? সেই জন্যে দেখুন, আমি যেভাবে নিজেকে তৈরি করেছিলাম, আমাকে যদি আজকে ঈশ্বর 21 ঘন্টা সময় দিত, আমি কি করতাম? মারা যেতাম। ওই 21 ঘন্টার মধ্যে সব কাজ করতাম। আমি এইটা ভেবে নিয়েছিলাম, ঈশ্বর আমাকে আজকের জন্য 21 ঘন্টা দিয়েছে, আর আগামীকাল ফর মাই ফিউচার, ফর মাই ফ্যামিলিজ ফিউচার 3 ঘন্টা দিয়েছে। নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। আমি অনেক জায়গায় শুনেছি প্রায়োরিটি প্রথমে গড, তারপরে এটা ওটা সেটা। আমার কাছে নো প্রায়োরিটি, প্রায়োরিটি। আমি 2016 সালে ফাউন্ডার এমআরএলসি ট্র্যাক করছি, আমার মেয়ের বিয়ে। ভাবুন, জুন মাসে আমার মেয়ের বিয়ে হয়েছে, আর আগস্ট মাসে আমি অ্যাচিভ করেছি। 1 মাসও তো মানুষের কাজ করে, তাহলে সেই মাসটা কি হবে? আমি তো ট্র্যাক করেছি, 12 মাসই কোয়ালিফাই করেছি। কি করে হয়? সমস্ত না, এই যে বলে টাইম ম্যানেজমেন্ট, কিচ্ছু না, মাইন্ড ম্যানেজমেন্ট। এই মহাজ্যোতি সদন অ্যানেক্সে এসছি, এই উল্টো দিকে সুন্দরী, ওখান থেকে কিছু কাপড় কিনে নিয়ে, পেছন দিকেই ওই চাদর বালিশ বিছনার সব দোকান আছে, ওখান থেকে কিনে নিয়েছি। শান্তিপুরে প্রোগ্রাম করতে গেছি, আসার সময় ফুলিয়া থেকে কাপড় কিনেছি। মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে মেয়ের বিয়ের মতো হবে। হ্যাঁ, এবারে আমি কিন্তু ওখানে প্রায়োরিটি নাম্বার 1 মেয়ের বিয়ে, প্রায়োরিটি 2 এমওয়ে ব্যবসা না, প্রায়োরিটি। আমি কিন্তু এইভাবে আজও কিন্তু বিজনেসটা করি। আমার বাড়িতে মেয়ে জামাই এসছে মানে আমি বসে গেলাম বাড়িতে না, ঠিক আছে? আমার কাজ আমাকেই করতে হবে, সিরিয়াস। আপনাকে কিছুদিন আগেকার একটা ঘটনা বলি, যে আমি এক বিয়ে বাড়িতে গেছি, আমার মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো মামাতো ভাই এসে পরিচয় করে দিচ্ছে, আমার পাশে একজন বসেছে, আর উল্টো দিকে ওনার স্ত্রী, ওনার মেয়ে, 4 সিটের টেবিল। তো আমাকে পরিচয় করে দিচ্ছে, ইন্দ্রদা আমার মেয়ের টিচার, কেমিস্ট্রির টিচার, উনি আমার দুটো মেয়েকেই কেমিস্ট্রি পড়িয়েছে, যার জন্য আজকে ওরা দুজনেই পিএইচডি করছে কেমিস্ট্রিতে। ভালো শুনলাম, পরিচয় হলো, আমি নিজের মনে খাচ্ছি। হঠাৎ ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছে, আপনি কি করেন? আমি বললাম, দেখুন আপনি তো এক্সটার্নাল কেমিস্ট্রি পড়ান, আমি ইন্টারনাল কেমিস্ট্রি পড়াই। কিছু ভুল বলেছি? ইন্টারনাল কেমিস্ট্রি। আচ্ছা আপনারা বলুন তো, কোনটা বেশি ইম্পর্টেন্ট, ইন্টারনাল কেমিস্ট্রি না এক্সটার্নাল কেমিস্ট্রি? কোনটা ইম্পর্টেন্ট? ইন্টারনাল কেমিস্ট্রি। হ্যাঁ, আপনারা মহেন্দ্র মেজের যদি ক্যাসেট শোনেন, দেখবেন ম্যাক্সিমাম ক্যাসেটই ওনার ওই সাইকোলজি, ফিলোসফি এর ওপরে। তো ইন্টারনাল কেমিস্ট্রি আমার মনে হয় যে, দেখুন আমরা এখানে যদি এই শোনো 4 বেসিক, এখানে কে জানেন না 4 বেসিক? সকলেই জানেন, সকলেই জানেন। কিন্তু তাহলে ব্যাপারটা আমরা সকলে করছি না কেন? ওই ইন্টারনাল কেমিস্ট্রির গন্ডগোল। তো আমার ম্যাক্সিমাম ভাবনাটাই কিন্তু ইন্টারনাল কেমিস্ট্রির ওপরে, ঠিক আছে? কেন?
কেন আমরা দেখুন এই বিজনেসে আমরা যখন প্ল্যান দেখাই হোয়াই, প্রত্যেকটার আগে একটা করে হোয়াই আছে। হোয়াই লিস্ট বিল্ডিং, হোয়াই এসটিপি। আমি কাউকে ছোট না করেই বলছি, দেখুন আমার মনে হয় যে এসটিপিটা এমন হওয়া উচিত যেন একটা ক্লাস 4-এর ছেলেমেয়েরা বুঝতে পারে। আমি এরকমই এসটিপি দেখাই। তো আমি আমার টিমের সকলকে বলি, দেখো তোমরা সব জায়গায় এসটিপি শোনো, খুব ভালো কথা, কিন্তু নিজে একটা এসটিপি করে রাখবে যেটা তুমি সবসময় প্র্যাকটিস করবে। আমার কাছে 26 জনের এসটিপির ক্যাসেট ছিল, সমস্ত বড় বড় লিডার্সদের। আমি গুলিয়ে ফেলতাম। একবার ভাবছি অসিতাবদার এসটিপিটাকে ফলো করি, একবার ভাবছি সুভাষিস দার, না এটা পছন্দ হচ্ছে না, আচ্ছা কিরিটিদার, মানে তালগোল পাকিয়ে যেত। মানে ম্যাটারটাকে আমি সিনক্রোনাইজ করতে পারতাম না। তারপরে আস্তে 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 আমি এখন আমার মতো করে এসটিপি করি। এখন আর আমার কোনো ভয় হয় না। কিন্তু আপনাদের প্রত্যেককে বলছি, প্রতিদিন এসটিপি মাস্ট, না হয়তো আপনার ধার কমে যাবে। প্রতিদিন প্রতিদিন আপনাকে করতে হবে অনেক রকমভাবে। আপনি যে মানুষের যখন 1:1 করবেন, যে মানুষের কাছে যাবেন সেই রকম এসটিপি করবেন। আমার ম্যাক্সিমামই গ্রামের দিকে আমাদের টিম আছে, সেই জন্য গ্রাম্য মহিলারা কি করে বিজনেসটা বোঝে আমাকে সেইভাবেই বোঝাতে হয়। আমি যদি ওখানে ESBI করে বুঝবে না, কিন্তু একটা গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়েকে যদি আমাকে বোঝাতে হয়, তাহলে আমি এইভাবেই বোঝাবো। ঠিক আছে, আমাকে শিখে নিতে হবে। ঠিক আছে, আমি কাকে এসটিপি দেখাচ্ছি, আমাদের উদ্দেশ্যটা কি? কমিউনিকেট করা নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কানেক্ট করা। ভেরি মোর ইম্পর্টেন্ট, মাচ ইম্পর্টেন্ট। কানেক্ট করা। কানেক্ট না করতে পারলে কিন্তু আলো জ্বলবে না। আপনার বাড়িতে প্লাগ গুঁজছেন, চিকচিক করে আলো ঢুকছে, হ্যাঁ জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আপনি হাজব্যান্ডকে বললেন বা হাজব্যান্ড ওয়াইফকে বলছে, দেখো তো লাইটটা খারাপ হয়েছে, ইলেকট্রিশিয়ানকে ডাকো। সে এসে পাশে একটা দেশলাই কাটি গুঁজে প্লাগটা জ্বলে গেল। কি হচ্ছিল না? লুজ হচ্ছিল, সেই জন্যে। তারপরে কি করলো, প্লাগের মুখটাকে একটু বলে একটা ছুরি দিয়ে একটুখানি চাপ দিয়ে একটু ফাঁক করে দিল, টাইট হয়ে গেল, আলো বেমালুম জ্বলছে। তার মানে এটা আমি বলতে চাইছি, আমরা ম্যাক্সিমাম সময় কমিউনিকেট করি কিন্তু কানেক্ট করতে পারি না। এই কানেক্ট করাটা অত্যন্ত জরুরি। এই এসটিপি কমিউনিকেট করব না, এসটিপি এমনভাবে করব যেন আমরা সেটা মানুষকে কানেক্ট করতে পারি। বুঝতে পেরেছেন? ফলো আপ আমি এইভাবে দেখি, দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে যখন অনুষ্ঠান হয়, লোকে খাওয়া দাওয়া করে, বাড়ির গুরুজনেরা বড়রাই সাধারণত করে, দেখবেন খাবার জায়গায় যায়, কি মাংসটা সেদ্ধ হয়েছে তো, ঝাল টাল ঠিক আছে তো, তার মানে এটা কি? ফলো আপ করছে, লোকে কতখানি খুশি হয়েছে। ডাক্তারবাবুদের কাছে গেলে কি হয়, 3 দিন বাদে আবার রিপোর্ট দেবেন। তো আমাদেরও ফলো আপ করতে হবে। ফলো আপ ভয় পাওয়ার কিছু নেই। আগে আমার খুব ভয় হতো, আমি এখন ওই S8-এর ডেমো দিকেই জিজ্ঞেস করে নিই, আপনি তাহলে কাল থেকে কোন সাবানটা ব্যবহার করবেন, এটা করবেন না এটা করবেন। আমাকে সেদিনকে একজন বলছে, না আসলে আমার তো ছোট বাচ্চা, সেই জন্যে। বললাম, তোমার বাচ্চা তাহলে তোমার জীবনের পথের কাঁটা? হ্যাঁ, এটা ইন্দ্রদা কি বলছেন? বললাম, তুমি তো বাচ্চার জন্য করছো, আর তুমি বাচ্চাকে আজকে পথের কাঁটা করে ফেলছো। বোঝার কিছু নেই। ফলো আপ, ফলো থ্রু, একদম মানে ফলো থ্রুটা হয় কি, সকলের সাথে আপনি ফলো থ্রু রাখবেন। শুধু অ্যামওয়ে ব্যবসা করতে এসছি এখানে ফলো থ্রু নয়, আপনার রিলেটিভদের সাথেও। মানে বিশ্বাস করুন, আমি মাঝে মাঝে ভাবি, আজকে আমি এই স্টেজে, আমি আমার দাদু, ঠাকুমা, পিসিমা, কাকা, জ্যাঠা প্রত্যেকের খুব প্রিয় ছিলাম। মানে দাদুর সন্ধেবেলার কাজ ছিল, 7:30টার সময় আবার হাঁক দেবে, ইন্দ্র পড়ছি, তখন হয়তো পাটা টিপে দিয়ে যা। পা টিপছি, ভাবলাম দাদু ঘুমিয়ে পড়েছে, এবার মশারিটা তুলে বেরিয়ে যাব। ডান পাটা নেড়ে দিল, বাঁ পাটা টিপছিলাম, এবার ডান পাটা টেপ।
তো আমার মনে হয় আজকে ওই আশীর্বাদগুলো এইখানে এসছে, বুঝতে পারছেন? আমার জীবনে দুটো ঘটনা আজকে আমার মোড় পরিবর্তন করেছে। প্রথম, দেখুন আমরা না অনেকে বলি কিন্তু করি না। আমরা যে প্রেয়ারটা করি সেই প্রেয়ারটা কি আমরা সত্যি সত্যি ভেতর থেকে করি? আমার কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক আছে। আপনারা যদি এই প্রেয়ারটা ভেতর থেকে করেন না, তাহলে কোনো কার্ডিনাল রুল টুল মানার দরকার হয় না। আমি বলছি নিজে। আর একটা ঘটনা আমার জীবনের মোড় চেঞ্জ করে দিয়েছে। নজরুল মঞ্চ বালিগঞ্জে খুব সম্ভব সামার কনফারেন্স হচ্ছে, কান্তিগালা এসছে, অনেকক্ষণ 9:30টায় উঠছে কান্তিগালা। তো আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ শিয়ালদা ট্রেন ধরবো, রাত হয়ে যাবে অনেক। তো বেরিয়েছি, কিন্তু বেরিয়েই গলাটা শুনে বললো কান্তিগালা উঠেছে। আমি আবার সিঁড়ি দিয়ে উঠে একটুখানি গেটের সামনে দাঁড়িয়েছি, দেখি কান্তিগালা একটা সেন্টেন্স বলছে অনেক মানুষের শুভেচ্ছা যখন একসাথে জড়ো হয় তখন সেটা সাফল্য, আপনার জীবনের সাফল্য হয়ে সেটা আপনার কাছে ফিরে আসে। তো আমার এই কথাটা না আমার লাইফকে চেঞ্জ করে, এই দুটো ঘটনা, আমাদের প্রেয়ার আর এই কান্তিগালার এই কথা, এই দুটো জিনিস আমার জীবনকে টোটালি ইউটার্ন নিয়ে দিয়েছে। দেখুন, আমি হয়তো অনেক বড় বিজনেস করেছি, জীবনে প্রচুর সফল তা নয়, কিন্তু আমি অনেকের থেকে না খুব হ্যাপি আছি এই বিজনেসটা পেয়ে। আমি খুব আনন্দ করে ব্যবসাটা করি, প্রত্যেকের কাছে প্রচুর ভালোবাসা, প্রচুর রেসপেক্ট আমি পেয়েছি, যেটা আমি অন্য কোথাও পেতাম না, এখান থেকে যেটা পাই। তো যদি আপনারা সত্যি, আমি আপনাদের বলবো যে প্রত্যেকের যেন একটা মিশন থাকে। এই ব্যবসাটা করতে এসছেন হোয়াই? শুধু আমার ছেলে, আমার বউ, আমার না, একটুখানি এখানে না, যতক্ষণ আপনি আমার কথা ভাববেন না, বিজনেসটা কোথাও আটকে যাবে। বিশ্বাস করুন, আমি আজ অবধি কোনো দিন আমার পিন চেঞ্জ করব বলে আমি ভাবিনি। আমি আপনাদেরও বলছি, কিচ্ছু এসে যায় না। 20টা মানুষকে 3% পৌঁছে দিন, আপনি ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম হয়ে চলে আসবেন। 20টা 3% পারবেন না? যারা এখানে প্ল্যাটিনাম নেই, মোস্ট ইজি। কিন্তু আপনাকে ওই সব কিছু পেছনে কিন্তু কি আছে বলুন তো? আমার মা আগে আমাকে বলতো, তোর বয়সই বাড়ছে, কোনো বোধ বুদ্ধি হয় না। ওই বোধ বুদ্ধিটা না খুব ইম্পর্টেন্ট, বোধ বুদ্ধিটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন, এবার আমি একটু অন্য লাইনে চলে যাচ্ছি। তো আপনাদের আমি আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কি জিনিস বলতে পারেন? আবিষ্কার, তার থেকে বেটার জিজ্ঞেস করা, সবচেয়ে বড় আবিষ্কার কি? ঠিক আছে দুর্গাশঙ্কর দা, এইটাই কি বড় আবিষ্কার? মানে আমি এটা বোঝাতে চাইছি, চাকা আর কি। এই চাকার আবিষ্কার থেকেই এই সারা পৃথিবীর যত উন্নতি হয়েছে। আচ্ছা, আমার কাছে সাইকেলটা না খুব ভাবায় আমাকে। যে নিজে জানাতে পারে না, সে 16 জনকে নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ, ভাবুন, যে নিজে দাঁড়াতে পারে না 16 জনকে নিয়ে দৌড়ে, ভাই। আচ্ছা, সাইকেলে কি শুধু এইরকম দুটো চাকা থাকে? এরকম দুটো চাকা থাকলেই ঘুরবে? হ্যাঁ, ঘুরবে না। এর মধ্যখানে একটা আছে না নেই, যার মধ্যে দিয়ে একটা রড ঢোকানো আছে? দিস ইজ ফোকাস। আপনার এইখানে যদি ফোকাস না থাকে, আপনার চাকা ঘুরবে না। আচ্ছা, এটা থাকলেই কি চাকা? এইখানেও এটা আছে, এই দুটো কানেক্ট করছে, তাই না? চেন চলছে, এথিক্স আছে, অনেক আছে একটা চাকার। নয়তো কি হবে বলুন তো? আপনার এই স্পোকগুলো নেই। আপনি ভাবছেন আমার অ্যাটিটিউড বিরাট কিছু হয়ে গেছে, আমি এসপিপি শিখে গেছি, হয়ে গেছে। কতক্ষণ চলবে স্পোকগুলো না থাকলে? হ্যাঁ, আচ্ছা, সব ঠিকই আছে, দুটো চাকা রয়েছে, স্পোক রয়েছে, লোহার পাতি, কতক্ষণ চলবে?
কিরম মেহনত হবে, পারবেন? সেই জন্য কি আছে, এর ওপর দিয়ে একটা টায়ার আছে, আছে না, যার জন্য আমাদের চলতে সুবিধে হয়। আপনি মার্সিডিজ সাইকেল আছে জানেন তো, আপনি একটা মার্সিডিজ সাইকেল কিনেছেন, কত দাম হবে বুঝতে পারছেন তো। সাইকেলটা নিয়ে বেরিয়ে ভাবলেন এখান থেকে একটা লম্বা টান দিয়ে আমি একদম বাড়ি চলে যাব। আপনি চালাতে গেলেন, আরে গাড়ি চলছে না। আপনি মিস্ত্রিকে এলে, কি আমাকে একটা গাড়ি দিলেন, গাড়ি তো চলছে না। মিস্ত্রিও দেখছে তাই তো, গাড়ি তো সব ওকে, গাড়ি চলছে না কেন? ও বাবা, পরে গিয়ে দেখা গেল চাকায় হাওয়াই যায়নি, মাল চলছে না। আচ্ছা, হাওয়াটা পয়সা দিয়ে কিনতে হয়? পয়সা দিয়ে কিনতে হয় না, কিন্তু হাওয়াটা কতখানি ইম্পর্টেন্ট যেটা আপনার ডেস্টিনেশনে আপনাকে পৌঁছে দেবে। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ হোপ। ওই হাওয়াটা হচ্ছে হোপ। হোপ স্ট্যান্ড ফর হ্যাভ অনলি পজিটিভ এক্সপেকটেশন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেখুন, এই বিজনেসটা লোকে বলে পজিটিভ থিং, আমি আবার না সব কিছু আমার দৈনন্দিন জীবন থেকে শিখি। সব আপনি যদি সব সময় আপনি অবজারভেশনে থাকেন, কিছু না কিছু শিখতে পারবেন। দেখুন, আমাদের নিউট্রিলাইটের ক্লাস হয়, বা এখন তো বহু ইউটিউব ফেসবুকে দেখবেন যে দিনে অন্তত 5-7 মিনিট স্ট্রেচ করবেন। আমি না শুনতাম না। একদিন পাড়ার মধ্যে দিয়ে আসছি, একটা কুকুর শুয়েছিল, তো আমাকে দেখে উঠে দাঁড়িয়ে, দেখবেন কুকুররা শোয়ার পরে, ধরুন দুপুরবেলা শুয়ে আছে, তারপরে দেখবেন ওরা এসে পা, সামনের পা পেছনের পা টান টান করে একবার স্ট্রেচ করে নেয়, না না, স্ট্রেচ এত ইম্পর্টেন্ট। আমি এখান থেকে শিখলাম আমাকে স্ট্রেচ করতে হবে শরীরকে ফিট রাখতে গেলে, বুঝতে পেরেছেন তো। এবার আসছি আমি, এই যে আমাদের 4 বেসিক আমি যেটা বললাম, বা ও যেটা বললো 9 কোর স্টেপস, ঠিক আছে। তারপরে কি আছে, সাকসেস প্রিন্সিপাল, তাই না, আমরা বলি তো। ড্রিম, বিশ্বাস করুন আমার কাছে ড্রিমটা হচ্ছে, মানে আমি যদি কারোর মুখে স্বপ্নের কথা শুনতাম আমার মাথা গরম হয়ে যেত। স্বপ্ন কিসের? খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেতে পেলেই আমাদের যে আমরা স্বপ্ন আমার কাছে অলংকার ছিল। আর এই ব্যবসাটা করতে এসে আমি একটা পাতলা চটি বই হঠাৎ একদিন শিয়ালদা হুইলার স্টেশন থেকে কিনলাম, 6 টাকা দাম। এসো মানুষ হও। আমি বইটা প্রথমে পড়েই প্রথম পাতাতেই লিখছে, স্বামী সোমেশ্বরানন্দের বইটা, 75% of the people become dead at the age of 25. বললাম বাবা বলে কি? বিকজ দে হ্যাভ নো ড্রিম। এইবার আমার কাছে ড্রিম নিয়ে শুরু হলো। আজকে আমি সবাইকে বলি, তোমার ড্রিম যেদিন শেষ, তুমি শেষ। মেডিকেল সায়েন্স বলবে তোমাকে যে তুমি জীবিত, বা দর্শন তোমাকে বলবে মৃত। বুঝতে পারছেন? ড্রিম, তারপরে কি আসছে? বিলিভ, তাই না, বিশ্বাস। আচ্ছা, ড্রিমটা আমার মনে হয় না, দেখুন বাড়ি গাড়ির, সত্যি কথা আমার ড্রিম আছে যদিও, কিন্তু আমার কোনোদিনই ড্রিম ছিল না যে আমার বাড়ি গাড়ি হবে। আমি কি চাইতাম আমি নিজেই জানি না। ওই আসছি অফিস, মানে ওই ঘানি টানে বলদেরা যেরকম ছিল, অফিস বাড়ি, বাড়ি অফিস, সেরকম করছিলাম। তো ড্রিম ফিম ছিল না। তো ড্রিমকে বলতো ভিজুয়ালাইজ করো, ভার্বালাইজ করো, ভাইটালাইজ করো। তো আমি আবার আপলাইনদের কথাগুলো একটু বোকার মতো শুনেও নিতাম। তা আমি যথারীতি আমি একটা গাড়ি কিনেছিলাম। সেই গাড়িটা কিনে আমি রোজ নিজের কাছে রাখতাম, রাত্রিরে নিয়ে শুতাম, আবার সকালবেলায় এই ড্রয়িং রুমে সেন্টার টেবিলে রাখতাম। আমি দেখলাম তার 10-12 মিনিট বাদে, 12 মাস বাদে আমার কাছে ঠিক ওই গাড়িটাই চলে এলো। বুঝতে পারছেন? আমি আপনাদেরও বলছি, ড্রিমকে ভিজুয়ালাইজ করুন, ভার্বালাইজ করুন, দেখবেন যে আপনাদের ড্রিম, মানে আগে জানতাম না যে এত সহজে সাকসেস দেওয়া যায়, ড্রিমকে ফুলফিল করা যায়।
এইখানে এসে মানে শিখলাম, যেটা এর আগে আমাকে ইউনিভার্সিটি লেভেল অব্দি কেউ শেখায়নি। বিলিভ। আচ্ছা, অন্ধবিশ্বাস কাকে বলে? আমি জিজ্ঞেস করি, অন্ধবিশ্বাস কাকে বলে? দেখুন, বিলিভ আছে, ফেথ আছে, ট্রাস্ট আছে। অন্ধবিশ্বাস মানে দেখবেন অন্ধ লোকেরা যখন রাস্তা পার হয়, দেখেছেন কোনোদিন? ঝপ করে কাউর হাতটা ধরে ফেলে। সে মানে মহিলা হতে পারে, পুরুষ মানুষ হতে পারে, বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে, কিন্তু ধরলো মানে তাকে ধরলো এবং আনকন্ডিশনালি ধরলো, সে আমাকে রাস্তা পার করে দেবে এই বিশ্বাস নিয়ে। সেই জন্য ওটার নাম হচ্ছে অন্ধবিশ্বাস। দ্যাট ইজ ট্রাস্ট। আপনাকে ট্রাস্ট, অ্যাবসলিউট ফর্মে ট্রাস্টে আসতে হবে। ট্রাস্ট না থাকলে কিন্তু আপনি এখানে কিছু করতে পারবেন না। সবসময় যদি আপস অ্যান্ড ডাউনস হয়, হবে না। বুঝতে পেরেছেন? আমাদের প্ল্যানিং, আমরা কি করি? পিভি প্ল্যানিং করি। এই তুমি 200, তুমি 400, তুমি আমার তো 4000 পিভি হয়ে যাচ্ছে। না, আরে পিভি তো 31 তারিখে গিয়ে পিভি দেখবো, কিন্তু 1 তারিখ থেকে 31 তারিখ অব্দি কি করবো? প্ল্যানিং শুরু হবে নাম্বার ওয়ার্কিং ডেজ। আমি সারা মাসে কতদিন কাজ করব, আমার টিমে এ কে দিয়ে কতদিন কাজ করাবো, বি কে দিয়ে কতদিন কাজ করাবো, তার রেজাল্টের নিয়ে আমি এত পিভি কালেকশন করছি, আমার এ মাসে এত হবে। আমরা প্ল্যানিংও ঠিক মতো করতে পারি না, অ্যাকশন করি। আমরা বলি না সাকসেস প্রিন্সিপাল কটা? 5টা, তাই তো? আমি একটা অ্যাড করেছি, কমিটেড টু ইয়ার কমিটমেন্ট। দিস ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট অফ সাকসেস প্রিন্সিপাল। কমিটেড টু ইয়ার কমিটমেন্ট। আপলাইন জিজ্ঞেস করছে কত হবে, আর ইউ ডায়মন্ড? সব হাত তুলছি। আমি কি কমিটেড ডায়মন্ড যাওয়ার জন্যে? কমিটেড টু ইয়ার কমিটমেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার কাছে 4টা সাকসেস প্রিন্সিপাল। 3 পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। আচ্ছা, আমরা ছোটবেলা অনেকে এরকম খেয়েছি, বাড়িতে একজনকে ডাকলো, সে জল পড়ে দিল, সেই জলটা খেয়ে জ্বর ভালো হয়ে গেল। হয়েছে না হয়নি? আগের দিনে সে বিড়বিড় করে কিছু একটা বললো তো, আর সেই জলটা খেয়ে তো ভালো হলো। দ্যাট ইজ পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড, তাই না? মানে বলতে বলতে আমি বোঝাতে পারছি পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড আর পাওয়ার অফ ইউনিটি। এখানে গ্রামে থাকেন, কেউ আছেন এখানে গ্রামে থাকেন? আচ্ছা, গেছেন গ্রামে, মানে আমি পাওয়ার অফ ইউনিটি না, একটা জায়গায় প্রোগ্রাম করতে করতে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, আর দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর দুপাশে ধানের ক্ষেত রয়েছে, এই ক্ষেত ওই ক্ষেত, সব দেখতে দেখতে যাচ্ছি। কেমন? তো হঠাৎ এক জায়গায় দেখছি আখের ক্ষেত। আচ্ছা, আখগুলোর ডায়ামিটার কত হয়? 2 ইঞ্চি। লম্বা কত হয়? 10 ফুট। আচ্ছা, 2 ইঞ্চি ডায়ামিটার 10 ফুট দাঁড়িয়ে থাকতে পারবে? আখ কি করে না, দেখবেন আখের চাষ যারা করে 10টা আখকে এক জায়গায় করে মিডলে বেঁধে দেয়, তারপরে সেটা ওঠে। তাহলে ইউনিটি আমি ওখান থেকে বুঝলাম, একা হলে কবে হাওয়া হয়ে যেত আখ গাছ, কিন্তু ওই যে সবাই মিলে এক জায়গায়, এই সবাই মিলে এক জায়গায় বাঁধন পড়েছে, চচ্চর করে 10 ফুট অব্দি উঠে গেছে। ঝড় হয়েছে, জল হয়েছে, কিচ্ছু ক্ষতি করতে পারেনি। তাহলে আমরাও যদি এইরকম ইউনাইটেড থাকি, তাহলে কিন্তু আমাদেরও কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই ইউনাইটেড হতে গেলে আপনার কি দরকার? না আমি বেগবো না, আমি সোজা হয়ে আছি, হবে? সবাইকে একটু একটু করে ঝুঁকতে হয়েছে। এসে একটা পয়েন্টে ঝুঁকেছে, সেখানে চাষি দড়ি বেঁধেছে। তার মানে ইউনিটি থাকতে গেলে প্রত্যেককেই সাবমিট করতে হবে। আমি সাবমিট করবো না অথচ ইউনিটি হবে না। বুঝতে পারলাম? আর পাওয়ার অফ সাবমিশন, পাওয়ার অফ সাবমিশনটা কি? এই ধরুন বছর 20, আচ্ছা বছর 20 আগে এত পাড়ায় পাড়ায় হনুমানজির মন্দির ছিল?
ছিল না, বছর ঘুরি। আচ্ছা, হনুমানকে কেন এত পুজো করে? সে বুক চিরে দেখাচ্ছে, বুকের মধ্যে রাম সীতা রয়েছে। সাবমিশন। হনুমান হচ্ছে পাওয়ার অফ সাবমিশনের সিম্বল। বুঝতে পারলাম? দেখুন, এই সাবমিশন না একটা বিশাল বড় সাবজেক্ট। আপনি যদি ঠিক মতো সাবমিট করতে পারেন, আপনি সাকসেস হবেনই হবেন। আচ্ছা, আগেকার দিনে আমরা মন্দিরে গেলে ঠাকুরমশাই কি বলতো? 16 আনা পুজো দেবেন তো? আচ্ছা, 16 বললো কেন? 14 বললো না, 18 বললো না, 20 বললো না? হোয়াট ইজ 16 আনা? 16 আনা শব্দের অর্থ হচ্ছে 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু। এই সব গুণ আপনি সমর্পণ করছেন তো, তবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, দর্শন দেবে, আদারওয়াইজ নট। আপনাকেও এখানে 4 বেসিক, 9 কোর স্টেপস, 3 পাওয়ার আপনাকে ফলো করতে হবে। দেখুন, 16টা হচ্ছে, তবেই আপনি এখানে সাকসেস পাবেন, আদারওয়াইজ সাকসেস পাবেন না। 16 আনা, তাই না? 16 আনা দিয়ে আপনাকে, বারবার বলছি তো, আমি আমার সাথেই সারাদিন চলি, বুঝলেন? এই সব উদাহরণ নিয়ে আমার সাম্রাজ্য আর কি। যাই হোক, বইও পড়ি মাঝে মধ্যে, আর কি বলবো। তারপরে ধরুন, এই যে আমরা যখন মন্দিরে উঠি, তাই না? মন্দিরে উঠি আমরা চটি খুলে কেন উঠি? মানে চটি খুলে উঠছি মানে আমি সমস্ত নেগেটিভ গুণকে রেখে আমি তোমার কাছে যাচ্ছি, নেগেটিভকে তাড়ান। বুঝতে পেরেছেন? এবং নেগেটিভ তাড়ার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে আপনি সবসময় এই মিটিং, অ্যাসোসিয়েশন আর সিডি এর মধ্যে যত বেশি ডুবে থাকবেন, আর পজিটিভ ছাড়া ভাববেনই না। আমি কি করতাম জানেন? 5 টাকার দুটো 5 টাকার কয়েন নিয়ে না চিপকে দিতাম ফেভিকল দিয়ে, টস করতাম, যেদিকেই পড়ুক হেড পড়ছে, মানে আমি প্ল্যাটিনাম হচ্ছি, টস করতাম, নো নেগেটিভ। হ্যাঁ, তো তাহলে আমি কি বললাম? 4 বেসিক বললাম, 9 কোর স্টেপ মিসেস বলেছে, 3 পাওয়ার বললাম, আর কার্ডিনাল রুল বলে লাভ নেই। আমি বলবো আন্তরিকভাবে ভেতর থেকে আপনারা প্রত্যেকে কিন্তু ওই আমাদের প্রেয়ারটাকে ফলো করুন। নো কার্ডিনাল রুল, 3টে কার্ডিনাল রুল। নেভার ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর আপলাইন। কিছু নিজে থেকে কিছু করতে যাবেন না, কেমন? একটু জিজ্ঞেস করে নিন। আর কি? নেভার মেস উইথ এনিবডি ইগো, স্পাউস অ্যান্ড মানি। ইগো, স্পাউস, মানি, এটা মানে মানিটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। মানি নিয়ে আমরা কখনো মেশিং করব না। আমার একটা রোগ আছে, পাওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় ভুলে যাই। এইটা খুব মারাত্মক রোগ, এটা করলে কিন্তু হবে না। আর পাওয়ার অফ মানে আর একটা কি আছে? হ্যাঁ, নেভার এমব্রাস উইথ, হ্যাঁ, এনিবডি, শুধু আপলাইন নয়, এনিবডি ইন ফ্রন্ট অফ আদার্স। কাউকেই আপনি ছোট করতে পারেন না। লাস্ট আমি একটা ডেমো দেখিয়ে শেষ করছি। হোয়াট ইজ লিডারশিপ? আমার এটা একদিন হঠাৎ মাথায় এলো, আচ্ছা লিডারশিপের কি করে ডেমো দেখানো যায়? দেখানো যাবে? এইটা হচ্ছে লিডারশিপের ডেমো। কে কে চেনেন এটাকে? দেখবেন প্রত্যেকের বাড়িতেই আছে। আমি একদিন না কাজ করছি, হঠাৎ করে একটা নাট খুলতে হবে, তো সাঁড়াশি দিয়ে চেষ্টা করলাম, হলো না। তারপরে প্লাস দিয়ে খুলতে চেষ্টা করছি, হলো না। তারপরে খুঁজে 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 না একটা রেঞ্জ আছে, ওটাকে তো বার করি, দেখলাম এইটা দিয়ে ঢুকছে না, এটা দিয়ে ঢুকছে না, তো এর মধ্যে কোনো একটা দিয়ে ওই নাটটা খুলে গেল। মানে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা লিডার হতে গেলে আপনাকে সব মানুষকে নিয়ে আপনাকে চলতে হবে, সবার মন জয় করতে হবে। তো এর মতো সবার নাট আপনি খুলতে পারবেন, এই একটা জিনিস যদি আপনার কাছে থাকে। তার মানে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে, কেমন? তো আজকে এইটুকুনি থাক। বললাম আমি একটুখানি খুব আড্ডাবাজ ছেলে, সুযোগ পেলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আর সময় নেই। খুব ভালো লাগলো আপনাদের সাথে আজকে কথা বলে।
So thank you and back to home.